এটা দিয়ে একটু শুরু করি যে এই যে সফরটি হচ্ছে না, আপাতত হচ্ছে না, এটির কারণ কি? এবং এটি না হওয়ার কারণে গঙ্গার পানি বন্টন চুক্তি না হওয়ার যে একটি অনিশ্চয়তা ছিল, সেটি আরো তীব্র হচ্ছে কিনা সেই পার্টটাই পরে আসছে। আগে তারেক রহমান সাহেবের কেন হাউস সফরটি পিছিয়ে যাচ্ছে বা হচ্ছে না? পান্না ভাই, আপনাকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে যুক্ত করার জন্য। আমি সবসময় বলেছি, আর একটি ইন্টারভিউতে আমি বলেছিলাম যে এই গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য। এবং আপনি যে রিপোর্টের কথা বললেন ওটা আমিও দেখেছি, এবং এটি আসলে খুব উদ্বেগজনক। এই রিপোর্টটি পড়ার পর আমার মনে হয়েছে, দেখার পর আমার মনে হয়েছে যে বা বোধহয় এটি নবায়ন 31শে ডিসেম্বরের ভিতরে আর হচ্ছে না। এর অনেকগুলো দৃশ্যমান কারণ আমি দেখতে পাচ্ছি। আহ, ওখানেও আছে, ওই রিপোর্টেও দুই একটি আছে। সাথে আমি আরো দু চারটি কথা বলতে চাই যে এ ধরনের একটি গুরুত্বপূর্ণ চুক্তির জন্য একজন প্রধানমন্ত্রীর সফর গুরুত্বপূর্ণ। এরকম স্টেট লেভেল ভিজিটেই এই ধরনের গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদিত হয়। এবং যদি উনি না যান ডিসেম্বরের ভিতরে, তাহলে তো এমনিতে নবায়ন হবে না। নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটি আরো আমার কাছে, আমি জানতাম না বিষয়টা, আহ, যে চুক্তি হবে না ধরে নিয়ে যে আরেকটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে ভারতকে অনুরোধ করা হয়েছে যদি চুক্তি নবায়ন না হয় তাহলে যেন বর্তমান চুক্তিটি কন্টিনিউ করতে পারে। কিন্তু বর্তমান চুক্তি তো 31শে ডিসেম্বর অটোমেটিক্যালি এটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। আহ এই দুটি তো ওই সংবাদ নিউজেই আছে। আমি আরেকটি কথা বলবো যে এই ধরনের চুক্তি করার জন্য যেটি দরকার হয়, পলিসি লেভেলে অনেকগুলো ভিজিট হয়। 1996 সালে ভারতে বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি দায়িত্ব ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে। এবং আমি যত জানি যে ওই চুক্তি মানে বাংলাদেশ ভারতের মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তি যে সম্পাদন হলো, সেই সম্পাদন প্রক্রিয়ার সঙ্গে আপনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আপনি যদি এই মধ্যে উল্লেখ করলেন যে দফায় দফায় কিভাবে আলোচনা, সমঝোতা, বৈঠক, সেটির ধারাবাহিকতা কি এখন রক্ষা করা যাচ্ছে? মোটেই নেই, মোটেই নাই। এটাই তো আমি বললাম যে ওটার কোনো ধারাবাহিকতা তো নাই। শুধু একটি মিটিং এর কথা আমি জানি, 21 থেকে 23 মে কলকাতায় একটি মিটিং হয়েছিল টেকনিক্যাল পর্যায়ে, যেখানে আমাদের যে জেআরসি যিনি বর্তমান মেম্বার আছেন তিনি সহ কলকাতা মিশনের কিছু মধ্যম সারির অফিসাররা ওখানে অংশগ্রহণ করেন। অথচ ইফ উই কম্পেয়ার উইথ দিস কাইন্ড অফ মিটিংস ইন 1996, সেই মিটিং এর নেতৃত্ব দিতেন আমাদের এডিশনাল ফরেন সেক্রেটারি আহমেদ তারিক করিম। পরে উনি ভারতে হাই কমিশনারও হন, এবং ওনার সাথে ছিলেন একজন সিনিয়র মহাপরিচালক পররাষ্ট্র মন্ত্রণালয়। তারপর ডক্টর আইনুন নিশাত সাহেব ছিলেন জেআরসি মেম্বার। It was a very high profile, highly qualified technical team. তারা অনেকবার মিটিং করেছে। কম্পেয়ার টু দ্যাট মিটিং, কলকাতায় যেটি হয়েছে, জেআরসির একজন মেম্বার ছিলেন, কিন্তু সাথে যদি আপনি ফরেন মিনিস্ট্রির ইনভলভমেন্ট দেখেন, সেখানে জাস্ট মধ্যম সারির এই ডাইরেক্টর লেভেলের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিল। তার মানে যে টেকনিক্যাল লেভেলে আমরা এই ব্যাপারটা অতটা গুরুত্ব সহকারে দেখছি না। আর পলিটিক্যাল লেভেলে যেটা তো আমি বললামই, তখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আমাদের আব্দুল সামাদ আজাদ স্যার, পানি সম্পদ মন্ত্রী ছিলেন আমাদের আব্দুল আব্দুল রাজ্জাক রাজ্জাক স্যার। সাহেব। দুজনই দুজনই প্রয়াত। এবং ওনারা যে কতবার ভিজিট করেছেন, শুধু তাই না, তখন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতিবাবু, এবং ওনারা প্রতিবার পশ্চিম বাংলা যেতেন, জ্যোতিবাবুর সাথে মিটিং করতেন। এবং ওখানে ডেপুটি সিএম ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, উনি জ্যোতিবাবুর পরে আবার চিফ মিনিস্টার হন। মুখ্যমন্ত্রী ছিলেন। এদের সাথে একাধিক মিটিং করতেন। তারপর বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের সাথে মিটিং করতেন, যাতে কেউ যাতে এটার বিরোধিতা না করে। প্লাস থিঙ্ক ট্যাঙ্ক, এবং আপনি যদি দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক দেখেন, সিপিআর বলে, সেন্টার ফর পলিসি রিসার্চ, এখানে কিন্তু মোস্টলি যারা ভারতের রাষ্ট্রদূত ছিল বাংলাদেশে, এদের অনেকেই কিন্তু এটির মেম্বার। দে অলসো প্লেড এ ভেরি ইম্পর্টেন্ট রোল। এবং তাদেরকে কনভিন্স করার কারণে তারা ইন্ডিয়ান পলিটিশিয়ানসদেরও, পলিসি মেকার যারা আছে তাদেরকেও তারা কনভিন্স করতে, নো উই শুড গো ফর অ্যান এগ্রিমেন্ট দিস টাইম। সো এটি একদমই আমি লক্ষ্য করছি না। শুধু একবার দেখলাম যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছিলেন, এটির খবর এসেছিল, আপনারা এটার উপরে কন্টেন্ট হম করেছেন। হম। আর আরো কিছু বিষয় বলবো যে সরকার বোধহয় কেন এতটা উদাসীন কিংবা অতটা গুরুত্ব দিচ্ছেন না।
এ ধরনের চুক্তি করার জন্য আপনারা জানেন যে পররাষ্ট্রমন্ত্রী তো আমাদের জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট হিসেবে এখনো বোধহয় নিউ ইয়র্কে আছেন, এবং আগামী ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত উনি ব্যস্ত থাকবেন। তার মানে হি ইজ আউট ফ্রম দিস নেগোসিয়েশনস। তারপরে যেটা আপনি একটা কন্টেন্ট করেছেন কয়েকদিন আগে, যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্থিরতা নিয়ে, এবং যেটি আমরা শুনছি যে এখন যিনি রাষ্ট্রদূত আছেন রিয়াজ হামিদুল্লাহ, উনি একসময় দিল্লিতে আমার মনে হয় যে আমার মতে ফার্স্ট সেক্রেটারি ছিলেন, এবং উনি কিন্তু দিল্লিতেই পড়াশোনা করছেন, দিল্লিতে না, আলিগড়ে, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ইকোনমিক্সে, এবং উনি কিন্তু বেস্ট টপার। তাকে শুনছি যে তাকে নাকি ওখান থেকে সরিয়ে জেনেভাতে বদলি করা হচ্ছে। এখন যে রাষ্ট্রদূত, এই ধরনের গুরুত্বপূর্ণ সময় যদি কাউকে বদলি করা হয়, তাহলে আমরা কতটা এই নবায়নের ব্যাপারে গুরুত্ব দিচ্ছি। এবং আপনি যদি আরেকটি বিষয় যদি লক্ষ্য করেন, আমরা শুনছি যে তার জায়গায় একজন যাবেন। কবে যাবেন এখনো ঠিক হয়নি কে যাবেন। যখনই যান, it will take few months for him to be effective, for him to know the politicians, to know the bureaucrats, to really make an impact. So এই ডিসিশনগুলো আমার মনে হচ্ছে যে এই সবগুলো মিলিয়ে মনে হচ্ছে যে আসলেই আমরা অতটা সিরিয়াসলি এই বিষয়টি দেখছি না। কিন্তু আমি মনে করি যে গঙ্গা চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। আমরা তিস্তা প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি, কিন্তু আপনারা রাজশাহী গেছেন কিনা আমি জানি না। আমি রাজশাহীতে পড়াশোনা করতে এক সময়, গঙ্গা চুক্তির আগে 80-র দশকে আপনি যদি রাজশাহীতে বাইরে যেতেন, বাইরে থেকে ফেরত আসতে যখন থুতু ফেলতেন, কয়লার মধ্যে কালো থুতু বেরোতো। এটি কিন্তু এই চুক্তির পরে কিন্তু রাজশাহী ইজ নাও ওয়ান অফ দি বিউটিফুল সিটিজ ইন দি কান্ট্রি। এই পদ্মার পারে কত ইকোনমিক অ্যাক্টিভিটিস এখন হচ্ছে, হোটেল হয়েছে, রেস্টুরেন্ট হয়েছে, লোকজন ঘুরতে যায়। তো এই বিকজ আমরা কিছুটা হলেও পানি পাচ্ছিলাম এই চুক্তির মাধ্যমে, এবং সাথে তো ইরিগেশন তো আছে ডাউন স্ট্রিমে। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের পক্ষ থেকে এক ধরনের উদাসীনতা কাজ করছে, বা আপনি যেটা বললেন যে এক ধরনের লেস ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে কিনা আমরা জানি না, তবে যেই কার্যবিধি আমরা দেখছি, গতি প্রবাহ, তাতে মনে হচ্ছে খুব বেশি গুরুত্ব পাচ্ছে না। আমি যদি পাল্টা প্রশ্ন করি যে ভারতের পক্ষ থেকে এখন জটিলতাগুলো কোথায়? সেটা আপনারাও হয়তো জানেন যে তারা মনে করেন যে আমাদের প্রধানমন্ত্রী লন্ডন থেকে ফিরে আসা থেকে শুরু করে তার নির্বাচনে অংশগ্রহণ এবং জয়লাভ, এসবে ভারত হয়তো একটা পজিটিভ রোল প্লে করতে পারে। নট অনলি দ্যাট, যে বেগম জিয়ার জানাজায় কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, এবং প্রধানমন্ত্রী সোয়ারিং সেরিমনিতে তাদের যে প্রোটোকলে থার্ড অথবা ফোর্থ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর পরে স্পিকার, উনি কিন্তু এসেছিলেন, এবং সেখানে এসে কিন্তু উনি ভারতের প্রধানমন্ত্রীর তরফ থেকে দাওয়াতপত্র দিয়েছিলেন ভারতে ভিজিট করার জন্য। তো তাদের একটা এক্সপেকটেশন ছিল যে আমরা তো অনেক কিছুই তো আসলে করলাম, তো আশা করি আমাদের সম্পর্কের উন্নতি হবে। কিন্তু নির্বাচনের পর হয়তো বা ভারতের এই থিঙ্ক ট্যাঙ্ক মনে করছে যে যতটা তারা আশা করেছিল সেটি হচ্ছে না। ফ্রাস্ট্রেশন গুলো এখান থেকেই। তবে আমি মনে করি যে ওদের তো অনাগ্রহ থাকতেই পারে, কিন্তু যেহেতু বিষয়টি আমাদের জন্য জরুরি, আমাদের তরফ থেকে অ্যাক্টিভলি এই জিনিসটা পার্সু করা দরকার, যেটি হচ্ছে না। এবং যারা করবে, আমি আই এম ভেরি সারপ্রাইজ যে এই চুক্তির আগে দিল্লি থেকে হাই কমিশনারকে সরানো হয়। হি ইজ এ ভেরি ভেরি গুড অফিসার, আই নো হিম পার্সোনালি। এবং নতুন একজন যাবে, সে তো কুল কিনারাও পাবে না। এবং আরেকটি কথা আমি বলতে চাই, আপনি বোধহয় ব্যাপারটি খেয়াল করেছেন যে ভারতের যে নতুন রাষ্ট্রদূত আসলেন শ্রী দীনেশ ত্রিবেদী, ওনার একটি বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু অনেক হয়েছে এই দেশের মানুষ, বিশেষ করে যারা ভারত বিরোধী। হ্যাঁ, এক্স্যাক্টলি। তারপরে কিন্তু ওনার কিন্তু কোনো নামই শোনা যায় না যে উনি আসেন কি না আসেন, কোনো ধরনের কিন্তু ওনার কর্মতৎপরতা আমরা দেখছি না। এবং যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটি হলো, যখন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত যখন আসেন, একদিন পরে তার ক্রেডেনশিয়াল প্রেজেন্টেশন সেরেমনি আয়োজন করা হয়, কিন্তু ওনার ক্ষেত্রে কিন্তু 3 সপ্তাহ বা তারও বেশি সময় লেগেছে। এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি যে ভারতের 3 সপ্তাহ আসার ক্ষেত্রে, নাম ঘোষণার পরে, যখন বেনাপোল বর্ডার দিয়ে আসার পরে, আসার পরে জাতীয় পরিচয়পত্রকে 3 সপ্তাহ পরে পেশ করেছেন রাষ্ট্রপতির কাছে নাকি? It was not instantly. He had to wait for a few weeks. এবং ভারতে তো আমি চাকরি করেছি, ওরা কিন্তু এইসব ব্যাপারে খুব সিরিয়াস। আপনি যদি একজন নতুন রাষ্ট্রদূতকে পাঠানো, এবার আপনি দেখেন তার ক্রেডেনশিয়াল দিতে কয় মাস লাগে। সো এই মুহূর্তে রাষ্ট্রদূত চেঞ্জ করা
নতুন রাষ্ট্রদূত পাঠানো, যদি না আপনি সিরিয়াস হন এই চুক্তি নবায়নের ব্যাপারে, আই থিঙ্ক দিজ আর নট ভেরি পজিটিভ মুভ ফ্রম আওয়ার সাইড। এবং আমি মনে করি পলিটিক্যাল লেভেলে উই শুড বি রিয়েলি ভেরি ভেরি অ্যাক্টিভ। আর এখানে ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে আমি মনে করি যে সরকারের চেয়েও, কোনো মন্ত্রীর চেয়েও, যে শীর্ষ পর্যায়ে জানাশোনা, বিশ্বাস, একে অপরের প্রতি বিশ্বাস, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই একটি ইতিহাস বলি আপনাকে। আপনি জানেন যে এটি নিয়ে 3টি চুক্তি হয়েছে এই গঙ্গার উপরে। প্রথমটা বঙ্গবন্ধু 1974 সনে, দ্বিতীয়টি প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সনে করে, এবং তৃতীয়টি হলো 96-তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেন। আমি যখন পোস্টেড ছিলাম তখন ফারুক সুমন আমার রাষ্ট্রদূত ছিলেন। উনি আমাকে সব জায়গায় নিয়ে যেতেন, যে কোনো মিটিংয়ে, যার সাথেই হোক না কেন। একবার আমরা এই গঙ্গা চুক্তি নিয়ে একটি মিটিংয়ে গিয়েছিলাম সাউথ ব্লকে। সেই মিটিংয়ে গিয়ে আমরা পানির কথা বলতেই পারলাম না। আমরা পানির কথা বলতেই তারা আমাদের কোথায় কোথায় কতগুলো এই ইনসার্জেন্টদের বা যারা ক্যাম্প আছে সেগুলো আমাদের ফিরিস্তি দিলেন, যে এগুলো যে বাংলাদেশ না করে এটা কোনো সহযোগিতা, কোনো কিছু করা সম্ভব না। ফেরত আসার সময় উনি আমাকে একটা কথা বলছিলেন গাড়িতে, যে দেখো, আজ যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন এই পানির জন্য আমাদের দৌড়দৌড়ি করতে হতো না। এই জন্য আমি মনে করি দিস সেম রোল প্লেড বাই প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওনার নিজস্ব একটা পার্সোনালিটি ছিল, তার একটা পলিটিক্যাল ভিত্তি ছিল বাংলাদেশে, অ্যান্ড লেটার ইট ওয়াজ ডান বাই শেখ হাসিনা। এবং উনি তো এখানে আরেকটি মজার গল্প আছে, আপনি খুবই আশ্চর্য হবেন। যখন প্রধানমন্ত্রী আসলেন ভারত সফরে ডিসেম্বর মাসে, তখন বিএনপি অপোজিশন পার্টি এবং ডেপুটি অপোজিশন লিডার ছিলেন প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী। উনি ঘোষণা দিলেন যে যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে চুক্তি করে গেছেন তার সাথে যদি কম পানি আনা হয়, তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। তো তখনও কিন্তু একদম শেষ পর্যায়ে তখনও কিন্তু ঠিক হয়নি যে আমরা কত কিউসেক পানি পাবো, কত বছর জন্য চুক্তি হবে। ইন্ডিয়ান ব্যুরোক্রেসি ইজ ভেরি টাফ। পলিটিশিয়ানরা চাইলে অনেক সময় তাদের কারণে অনেক কিছু হয় না। আই এম সরি টু সে দিস থিং, উইথ ডিউ রেসপেক্ট টু মাই কলিগস, ইন্ডিয়ান কলিগস। তখনও কিন্তু হয়নি। যখন এটি ফাইনালাইজ হয়নি, তখন প্রধানমন্ত্রী ডিসিশন নিলেন, এটা আমরা জানতাম না, যে আমি দিল্লিতে যাব না। দিল্লিকে বলা হলে যদি আমাদের এই শর্ত যদি পূরণ না করা হয়, তাহলে আমি জয়পুর হয়ে আজমির শরীফে যাব, সেখান থেকে জিয়ারত করে ফেরত আসবো। তখন আমাকে জয়পুরে পাঠানো হয় রামবাগ প্যালেসে তার থাকা খাওয়ার আয়োজন করতে। এবং শেখ হাসিনা বলছিলেন, এটা কি শেখ হ্যাঁ হাসিনা বলছেন যে চুক্তি যদি না হয় তাহলে আমি এইভাবে সফরটা শেষ করে হ্যাঁ, চলে আসবো? উনি দিল্লিতে যাবেন না, উনি জয়পুর থেকে ফেরত আসবেন আচ্ছা। আজমির শরীফ জিয়ারত করার পরে। এবং আমি যাওয়ার পরই তখন ওনার সেক্রেটারি ছিলেন মহিউদ্দিন খান আলমগীর সাহেব। উনি আমাকে সাথে সাথে প্লেন থেকে নেমে ডেকে নিয়ে বলেন যে আই হ্যাভ টু গো টু দিল্লি, তুমি টিকিটের ব্যবস্থা করো। তো টিকিট সন্ধ্যায় ফ্লাইট ছিল, আমি ওনাকে সেভ করতে গেলাম। প্রধানমন্ত্রী তো রামবাগ প্যালেসে ছিলেন। পরের দিন আজমিরে গেলেন। মহিউদ্দিন খান আলমগীর স্যার আমাকে এটা বলেছিলেন যে দিস হোয়াট হ্যাপেন্ড, এবং আই হ্যাভ টু গো দেয়ার, আই হ্যাভ টু ফিক্স দিস, দেন শি উইল ডিসাইড হোয়েদার শি উইল গো টু দিল্লি অর উইল গো ব্যাক টু ঢাকা। এবং আপনি জানেন যে ওই চুক্তিতে ছিল 5 বছরের জন্য জিয়াউর রহমান সাহেব যে চুক্তি করেছিলেন, এবং সেখানে আমাদের পানি পাওয়ার কথা ছিল 35,000 কিউসেক, এবং ওখানে একটা গ্যারান্টি ক্লজ ছিল যে 27,600 নিচে পাওয়া যাবে না। কিন্তু 96 সনে যে চুক্তি হয় সেটি 30 বছরের জন্য, আপনি জানেন। এবং সেখানেও আমাদের মিনিমাম গ্যারান্টি না, মিনিমাম আমাদের পাওয়ার কথা 35,000 কিউসেক। ফারাক্কার পানি নিয়ে আরেকটি কথা আছে, ফারাক্কার পানি কিন্তু যে ফ্লোটা কিন্তু ফারাক্কা এসে কিন্তু কমে যাচ্ছে দিন দিন, একটু একটু হলেও কমছে। তো যে ফ্লোটা এখন আছে সেই ফ্লোতে কিন্তু হয়তো বা পানির অ্যাভেলেবিলিটি অতটা না। এটা দুটি কারণ, একটি হলো যে উজানে বা ভারতীয়রা ডাইভার্ট করছে পানি, দ্বিতীয় কারণ হলো যে বৃষ্টিপাত কম হলে এটি হয়। অতএব শেখ হাসিনাই কিন্তু এরকম লিডার ছিলেন, এবং আমি মনে করি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ওনার নিজ থেকেই উদ্যোগ নেওয়া উচিত শীর্ষ পর্যায়ে কিভাবে এই বিষয়টি সুরাহা করা যায়। এবং যে রিপোর্টের কথা আপনি বললেন যে উনি যাবেন না,
ভারতীয়রা এই করছে সেই করছে, ইজ ওকে। কিন্তু যদি আমাদের কোনো খারাপ সম্পর্ক থেকে থাকে, সম্পর্কে যদি অবনতি হয়ে থাকে, একটি সফরের মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে তো এটির উন্নতি করা যায়। এবং যেহেতু ভারতীয়রা খুব কিন আমাদের প্রধানমন্ত্রীর ভিজিটের ব্যাপারে, সো আই থিঙ্ক দিস ইজ এ গোল্ডেন অপরচুনিটি টু রিয়েলি গেট দিস agreement renewed and sort out other issues as required and if possible. আমার প্রশ্ন এখানে, এই পত্রিকাটি যেসব কারণ উল্লেখ করছে যে আমাদের প্রধানমন্ত্রী যেসব কারণের উপর ভিত্তি করে তার ভারত সফরটি আপাতত স্থগিত করছেন, আমরা এখনো কনফার্ম না, এই যে আমার দেশ নামে যে পত্রিকাটি রিপোর্ট করছে সেটি বরাদ দিয়ে বলছি, সেখানে বলা হচ্ছে যে আহ নানান ধরনের চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলো কি ভূ রাজনৈতিক জায়গা থেকে এই যে সীমান্ত হত্যা, বাণিজ্য ঘাটতি, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে ভারতের নাক গলানো, পানি বন্টন সহ বিভিন্ন স্পর্শকাতর ইস্যু রয়েছে, এইগুলো নাকি চ্যালেঞ্জিং, এইগুলোর জন্য তিনি ভারত সফরে যাচ্ছেন না। আমার ঠিক মাথায় ঢুকছে না, কিন্তু যে কারণগুলো এখানে উল্লেখ করা হচ্ছে, আপনার কি মনে হয় যে এগুলো খুব যৌক্তিক কোনো বিষয়? আমি তো আপনাকে বললামই যে এই সমস্যাগুলো আসলে শীর্ষ পর্যায়ের আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আপনি সেটি বললেন। শোনেন, এই বাণিজ্য ঘাটতি, পুশিন, সীমান্তে হত্যা, পানি বন্টন ইস্যুতে আছে, শুধু গঙ্গা না, তিস্তাতেও আছে। এগুলো তো বরাবরই ছিল, সারা জীবন ছিল। এখন নতুন সরকার, নতুন প্রধানমন্ত্রী কিভাবে এই সমস্যার সমাধান করা যায়, অন্তত কমিয়ে আনা যায়, এটাই তো সরকারের কাজ। এবং শীর্ষ পর্যায়ের ভিজিট, শীর্ষ পর্যায়ের সাক্ষাৎ, দ্যাট ইজ দি বেস্ট ওয়ে টু সলভ অল দিস প্রবলেম। উই আর নট জাস্ট টেকিং দ্য অ্যাডভান্টেজ, আমি মনে করি। আপনার বাণিজ্য ঘাটতি তো কবে ছিল না, বাণিজ্য ঘাটতি বাড়বে ন্যাচারাল কারণে, এতে কমার কোনো সম্ভাবনা কোনো নাই। আর ভারত যেটি করেছে যে আমাদের যে ট্রান্সশিপমেন্ট এগ্রিমেন্ট, ল্যান্ড বর্ডার ট্রানজিট, এগুলো বন্ধ করে দিয়েছে। এই কারণে আমাদের আরো ঘাটতি হবে। কিন্তু এগুলোও তো আমরা বলতে পারতাম যে এটা তো ছিল, তোমরা কেন বন্ধ করছো, এটা চালু করো। উই ক্যান নেগোশিয়েট যে এগুলো তোমরা চালু করো। এবং আমার তো মনে হয় না যে এটা যদি আমাদের শীর্ষ পর্যায় থেকে বলা হয় যুক্তি সহকারে, এবং যদি আমরা আমাদের যে গুড নেইবারলি অ্যাটিটিউড, বিহেভিয়ার যদি আমরা শো করতে পারি, কেন করবে না? আমরাও চাই তারা আমাদের সাথে সেভাবে বিহেভ করুন, আমাদেরও সেভাবে বিহেভ করতে হবে। কারণ ভারতকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। 4096 বর্গ কিলোমিটার আমাদের যে বর্ডার, এটা তো আমাদের অস্বীকার করার কোনো উপায় নাই। এগুলো স্বীকার করেই কিভাবে আমাদের সম্পর্কের উন্নয়ন হতে পারে, কিভাবে আমরা দুটি দেশ একই সাথে উন্নতি করতে পারি, এই জিনিসটি আমি মনে করি আসলেই করা দরকার। এবং এটি করার জন্য শীর্ষ পর্যায়ে যোগাযোগ অত্যন্ত জরুরি এবং কার্যকরী। আমি আরেকটি কথা বলবো, এটা আওয়ামী লীগের সময় হয়েছিল, আমি তখন মিশনে ছিলাম না, আমি ডাব্লিউসি তে কাজ করতাম। আপনার বিডিআর এবং বিএসএফ যে একটা কনফ্লিক্ট হয়েছিল, ফাইট হয়েছিল, সেখানে কিন্তু অনেক বিএসএফ এর সঙ্গে কিন্তু মারা গিয়েছিল। কিন্তু এই যে ফজলুর রহমান সাহেব, যিনি বিডিআর হত্যাকাণ্ডের কমিশনের চেয়ারম্যান ছিলেন, হি ওয়াজ ডিজি বিডিআর দ্যাট টাইম। এবং এটা ভারতের জন্য কিন্তু খুবই মানে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু ডাইজেস্ট সো মেনি কিলিংস। তখন আমাকে তদানীন্তন রাষ্ট্রদূত মুস্তফা ফারুক মোহাম্মদ, মানে আমাদের হাই কমিশনার, এবার ফার্স্ট টাইম ইন দি হিস্ট্রি, এবারও এই আমাদের হাই কমিশনে সামনে বিক্ষোভ হয়েছে, কিন্তু আমার মনে হয় না ঢিলাঢিলি ভাঙাভাঙি হয়েছে। সেবার কিন্তু হাই কমিশনের রুমে পর্যন্ত কিন্তু তারা অ্যাটাক করেছিল এবং ঢিল মেরে কাঁচ ভেঙে ফেলেছিল। এবং যেটা উনি আমাকে বলেছিলেন যে ইন্ডিয়া ডিসাইডেড টু বম্ব দি বিডিআর হেডকোয়ার্টার, মানে ভারতের জনগণের চাপে, বিশেষ করে যারা ডানপন্থী ছিল, তখন কিন্তু শেখ হাসিনা নিজে কিন্তু বাজপেয়ী সাহেবের সাথে কথা বলেছিলেন যে উই উইল লুক ইনটু ইট, হাউ উই ক্যান সর্ট ইট আউট। এবং সাথে সাথে বাজপেয়ী সাহেব তো ভালো মানুষ ছিলেন, সাথে সাথে উনি দাদন যে আপ কাব আয়েগা, মানে ভারতে আবার কবে ভিজিটে আসবেন, and that is how it was managed. সো আমি মনে করি আমাদের এই ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি। এবং আমি মনে করি যে অ্যাজ প্রাইম মিনিস্টার আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারেন। তবে ডেফিনেটলি
বিএনপি, জামাত ইসলামী, এই ছাত্রদের দল, আরো ইসলামী দল একসাথে তারা জুড়ে আন্দোলন করেছে। তাদের একটা সে তো থাকতেই পারে, তাদের চাওয়া পাওয়া, তাদের আশা আকাঙ্ক্ষা, আহ, আহ, এটা তো থাকতেই পারে। এবং এরা তো ধরেন যে যে কোনো সময় হয়তো বা তারা একটা সরকারের জন্য একটা বিরূপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে দেশের ভিতরে। হ্যাঁ, আহ, তো সব মিলিয়ে আমি মনে করি যে আসলে, আর আরেকটা বিষয় আমার মনে হয় যে জিনিসটা কমপ্লিকেটেড হয়ে গেছে, যে প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা, এবং উনি যদি ডিসেম্বরে দেশে ফেরত আসেন, তাহলে তো চুক্তি হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আপনি আগে জুলাইতে কি ছিল, যে হাসিনা নামাম আন্দোলন, এবার আন্দোলন এই আগামী মাস থেকে অলরেডি শুরু হয়ে গেছে হাসিনা ঠেকাও আন্দোলন। তো আপনি এটি নিয়ে ব্যস্ত থাকবেন, নাকি এরকম সাবস্টেন্টিভ ইস্যুস, গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটি রিনিউয়াল, এই যে আমাদের যে বাণিজ্য ঘাটতির কথা বললেন, পুশিন, এগুলো নিয়ে ব্যস্ত থাকবেন? আমার মনে হয় এই জন্যই আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক কিছু আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি, অনেক কিছু সমাধান কিন্তু এই ভিজিটের মাধ্যমে হয়ে যেতে পারে, যদি খোলা মনে দুই পক্ষ যদি একসাথে বসে। এটা সম্ভব, কারণ ভারতও ডেফিনেটলি চায় একটি স্থিতিশীল বাংলাদেশ তাদের নিজস্ব স্বার্থে। এটা ভারতও কিন্তু চায়। বাংলাদেশের স্টেবিলিটি ইজ অলসো ইম্পর্টেন্ট ফর ফর ইন্ডিয়া। এবং এবং যেটি আমরা আসলে সবসময় আমরা নিজেদেরকে আন্ডারমাইন করছি আমাদের এবিলিটিকে, ইভেন আমেরিকার ক্ষেত্রেও। বাংলাদেশ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কান্ট্রি, স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড। আমেরিকাকে আমাদের যেমন দরকার, ভারতকে যেমন আমাদের দরকার, চীনকে যেমন আমাদের দরকার, আমাদেরকে ওদের আরো বেশি দরকার। এই স্ট্র্যাটেজিক যে অ্যাডভান্টেজ আমরা কাজে লাগাতে পারছি না, বিকজ of the failure of our leadership, because of the, I should say, sometime betrayal of our politicians and civil society, I must say. ভারত কি আপনার মনে হয় যে খুব বেশি বাধা হয়ে দাঁড়িয়ে আছে আমাদের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে? আমি তো সেটি দেখছি না। আপনি যে পুশিনের কথা বললেন, আম, যে সীমান্ত হত্যার কথা বললেন, টু বি অনেস্ট, এই সরকার তো 5 মাস হয়ে গেল, 5 মাস 1 দিন। তো এই সরকারের সময় তো বোধহয় সবচেয়ে কম হয়েছে। তো যদিও ভারত পশ্চিমে অনেক চেষ্টা করা হয়েছে সেখান থেকে। আহ, ভারত, আমি মনে করি যে এই সম্পর্কের ক্ষেত্রে বাধা, আমার মনে হচ্ছে আমাদের দেশের ভিতরেই কিছু কিছু গোষ্ঠী আছে, তারা চায় না ভারতের সাথে সম্পর্কের উন্নয়ন হোক। কারণ এই ভারত বিরোধীতেই তাদের মূল রাজনীতির অংশ। সাথে যুক্ত হয়েছে ডেফিনেটলি জিওপলিটিক্যাল ইন্টারেস্ট অফ সাম কান্ট্রিজ। এবং এইগুলো ম্যানেজ করা, ব্যালেন্স করে প্রধানমন্ত্রী কতটা এগিয়ে যেতে পারেন সেটা আমাদের দেখতে হবে। আমি মনে করি না যে ওই ডিসিশনের কথা বললাম, দ্যাট ওয়াজ এ ব্রিলিয়ান্ট ডিসিশন, গো ইন্ডিয়া বা ভুটান। কিন্তু যেটি হয়নি, নিশ্চয়ই কেউ না কেউ তাকে এই ডিসিশন থেকে সরে আসতে বাধ্য করেছে। এবং আপনি যে পত্রিকার কথা বললেন, যে হি হ্যাজ ভেরি গুড কানেকশনস উইথ দি গভর্নমেন্ট, উই অল নো। এবং নট অনলি দ্যাট, ভারত বিরোধী লবির সাথে উনি কিংবা ওনার পত্রিকা অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। এখন যেই নিউজটি, এটা কতটা ঠিক আমি জানি না, বাট ওই চিঠির ব্যাপারটা আমার কাছে একটু খটকা লেগেছে, যে এই ধরনের একটা চিঠি লিখেছে যে যদি এটা নবায়ন না হয় তাহলে যেন এটা এক্সটেন্ড করা হয়, এইভাবে যেন চলতে থাকে। সো দ্যাট ইন্ডিকেটস মেনি থিং। এবং যেটি আমি আবারও বলবো যে ফরেন মিনিস্টার থাকবেন না, রাষ্ট্রদূতকে বদলি করার চিন্তা ভাবনা হচ্ছে, নতুন রাষ্ট্রদূত যাবে, কোনো পানি সম্পদ মন্ত্রীদের ভিতরে কোনো সাক্ষাৎ বৈঠক নেই, জেআরসির একটা মিটিং করে শেষ, লো লেভেল মিটিং। এই সব কিছু ইন্ডিকেট করে যে আমরা বোধহয় আসলে এই সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে খুব বেশি গুরুত্ব দিচ্ছি না, কিংবা যতটা আকুতি ছিল এক সময়। তো এটা আমি আলোচনাটা বড় করছি এই কারণে যে আপনি লক্ষ্য করেছেন গত কদিন ধরে সিনিয়র সাংবাদিক এটা যেন একটা গালিতে পরিণত করার চেষ্টা চলছে। সিনিয়র সাংবাদিক বলতেই হবে, এটা কি কোনো সাংবাদিক চেয়ে নেয়? কেউ কি বলে যে আমাকে সিনিয়র সাংবাদিক বলেন? যেমন আমাকে অনেক মানে টেলিভিশনে তারা অভিহিত করে সিনিয়র সাংবাদিক হিসেবে। এটা কি শুরু থেকেই করতো? তা তো না, ইদানিং করে। এখন আমি কি তাদের বলবো যে আপনি আমাকে কিছুই বলেন না?
যেমন আমি তো, আমাকে আবার অনেকে বলে, আপনি অনেক দেখলাম ফেসবুকে লেখে, আপনি কিসের সাংবাদিক, কোথায় চাকরি করেন, এই ধরনের কথা কিন্তু আসছে। ভাই চাকরি তো করি না, এটা সত্য। আমি তো 2022-এর পরে চাকরি করি না, বাকি জীবনও করতে চাই না। তো এখন চাকরি না করলে কি আমি সাংবাদিক হতে পারবো না? তো এই যে বিতর্কটা উঠেছে, এই বিতর্কে নিয়ে আপনার একটু মতামত জানতে চাই। ধন্যবাদ মাসুদ ভাই এই প্রশ্ন করার জন্য। দেখেন, আমাকে যদি সিনিয়র সাংবাদিক বলে তাতে আমার কোনো আপত্তি নাই, কারণ সিনিয়র সাংবাদিক তো অবশ্যই আমি। কারণ আমি সিনিয়র সাংবাদিক হব না তো কে সিনিয়র সাংবাদিক মনে করেন? কিন্তু আপনি যেটা বললেন শুরু থেকে সিনিয়র সাংবাদিক, এটা আমি ব্যবহার করি কিনা, আমি এটা ব্যবহার করি না। আমার আজ থেকে 20 বছর ধরে আমি কলাম লিখি, আমার সেই কলাম গুলোর নিচে পরিচিতি লেখা থাকে। সেই পরিচিতিগুলোতে গিয়ে আপনি দেখবেন কখনো লেখা আছে সাংবাদিক ও শিক্ষক, কখনো লেখা আছে সাংবাদিক ও কলামিস্ট। দিস ইজ মাই আইডেন্টিটি। ইভেন আমি এই আইডেন্টিটি লিখি কেন, যখন আমি মানবকণ্ঠের এডিটর, তখন আমাকে প্রয়াত মহিউদ্দিন, কলামিস্ট একজন, আপনি চিনেন, পয়েন্ট মিস্ট্রিতে কাজ হ্যাঁ করতেন, হ্যাঁ 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 হ্যাঁ। একজন ছিলেন। একদিন আমার উপর চরম ক্ষিপ্ত হলো, আপনি নিজের পরিচয় দেন সাংবাদিক ও কলামিস্ট, আপনি কেন সম্পাদক মানবকণ্ঠ লেখেন না? তাই বললাম যে ভাইরে, ওইটা হচ্ছে আমার একটা পদবি, আমি এক জায়গায় কাজ করছি তাই, কিন্তু আমার পরিচিতি কি? আমি সাংবাদিক, আমি কলামিস্ট, বা আমি শিল্পী, এটা তো আমার একটা বড় পরিচয়, বৃহত্তর আঙ্গিকে পরিচয়। আমি ওই পত্রিকার সম্পাদক, ওই পত্রিকার সিনিয়র রিপোর্টার, এগুলো তো আমার পরিচয় দরকার নাই, ওটা তো ওই প্রতিষ্ঠানের পরিচয়। বাংলাদেশে এটা নিয়ে একটা ইয়ের মধ্যে আছে, বাংলাদেশের মিডিয়া জগৎ এবং মিডিয়া জগতের বাইরের লোকজন এক ধরনের ভ্রান্তিতে আছে যে সিনিয়র সাংবাদিক পরিচয় দিলে আসলে কি বুঝায়। সারা ওয়ার্ল্ডে সিনিয়র জার্নালিস্ট বুঝাতে চায় যে আপনার প্রতিষ্ঠানের পরিচয় সে দেবে না। বিবিসিতে আপনি কখনো যাবেন, দেখবেন বিবিসি কখনো আপনার পরিচয় দেবে না, বলবে ঢাকার সিনিয়র সাংবাদিক, ঢাকার সাংবাদিক, এভাবে কথা বলবে। হ্যাঁ, বা লন্ডনের সাংবাদিক, এরকম করে। তবে এখানে আমি একটু আপনাকে বলি যে বিবিসির এই নিয়ম পরিবর্তন করতে আমি বাধ্য করেছি। আমি যখন বাগদাদে ছিলাম এবং আমি যখন ইরাক যুদ্ধ করছিলাম, শুধু তখন না, এর আগে আফগানিস্তানে থাকতে, আমি বললাম যে আমি আফগান এই ওয়ার ফিল্ডে আছি, এত কষ্ট করছি, এবং আমাকে স্পন্সর করছে আজকের কাগজ। তো আমাকে শুধু ঢাকার সাংবাদিক পরিচয় দিলে হবে না, আমার প্রতিষ্ঠানের পরিচয় দিতে হবে, কারণ তারা স্পন্সর করে আছে আমাকে। তো বিবিসি 1 ঘন্টা সময় নিয়েছে, 1 ঘন্টা পরে আমাকে ফোন করে বললেন, মানসী বড়ুয়া, আপনি চেনেন নিচে তাকে, বলছে আনিস, আমাদের এত বছরের ইতিহাসের, এই সাংবাদিকতার ইতিহাসে এইটা আপনি পলিসি চেঞ্জ করে দিয়েছেন, যে আপনি বাধ্য করেছেন আপনার প্রতিষ্ঠানের পরিচয় দিতে। বিবিসি যখন আমি ইরাক যুদ্ধ কভার করছিলাম তখনও আমার পত্রিকার নাম দিয়েছিল, কারণ তার স্পন্সর। আমি যখন ইরাক থেকে রিপোর্ট দিতাম চ্যানেল আইতে, তখন চ্যানেল আইও এই পরিচয় দিত যে আজকের কাগজের ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট বা সিনিয়র করেসপন্ডেন্ট কিছু একটা, আজকের কাগজের প্রতিনিধি, মোট কথা আমাকে সে পরিচয় দিতে হতো। তো এখন এই পরিচয়কে বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি যে এটা 5 আগস্টের পরে ইউনূসের কিছু পোষ্য দালাল, যেগুলোকে আমরা অস্বীকৃত সন্তান বলি ওদের, এরা মিডিয়াতে গিয়ে এটাকে বিকৃত করছে। এই পদবিতে অ্যাজ এফ সিনিয়র সাংবাদিক যারা, তারা রাস্তা থেকে উঠে এসেছে। হ্যাঁ, এটাকে বিকৃত করছে, এবং জাসি গ্রুপ এটাকে আবার ক্যাশ করে একটা এই বদ্ধ ছাগল গোষ্ঠীর মধ্যে এটা প্রচার করছে। সিনিয়র সাংবাদিক মানে এরা মূর্খ, এরা চাকরি না, এরা কিছু জানে না। বাইরে 35 বছর ধরে চাকরি করছি, 4টা টেলিভিশনে হেড অফ নিউজ ছিলাম, একটা পত্রিকার এডিটর ছিলাম, ইরাক আফগানিস্তানের মতো যুদ্ধ কভার করেছি, দেশে এত বড় বড় ইভেন্ট কভার করেছি। তা আমি সাংবাদিকতা পড়েছি, সাংবাদিকতা পড়িয়েছি, সাংবাদিকতা করেছি, সাংবাদিকতা করিয়েছি। তো আমি যদি এই দেশের সিনিয়র সাংবাদিক না হই, তাহলে সিনিয়র সাংবাদিক কে? সিনিয়র সাংবাদিক কি ওই যে ব্যক্তি সাংবাদিকতা ছেড়ে বিজ্ঞাপন ব্যবসায় গিয়ে ক্লায়েন্টদেরকে মডেল সাপ্লাই দেয়, সে কি সিনিয়র সাংবাদিক? সে তো সিনিয়র সাংবাদিক দাবিও করতে পারে না, সে সাংবাদিকই দাবি করতে পারে না। তো এরকম, আমি পটল ব্যবসায়ী কি সিনিয়র সাংবাদিক? সে তো না। কিন্তু এরা, কিংবা বেকার বেকার ব্যারিস্টার, সেও এসে এখন টেলিভিশনে কথা বলে, টক শোতে। এরা আবার কটাক্ষ করে যে আনিস আলমগীর ভাই, আপনি কোথায় চাকরি করেন? আমি চাকরি কোথায় করি, সেটা তো করার দিন শেষ, আমি তো এখন অবসর টাইম এনজয় করছি এবং বেকারত্ব নিয়ে থাকছি মনে করো। কারণ তোমরা এমন একটা স্বাধীনতা দিয়েছো যে মিডিয়াতে চাকরি করা যাচ্ছে না। তো এমন একটা দিনে, যেদিন চাকরি করার সুযোগ হবে সেদিন হয়তো চাকরি করব, কিন্তু এমন তো নয় যে চাকরি ছেড়ে দিয়ে, প্রফেশন ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে গিয়েছি।
আলু পটল ব্যবসাতে চলে গিয়েছি, বেকারত্বের দিনগুলো তো সাংবাদিকতাতেই আছি। সো আমাদেরকে এটা কটাক্ষ করার জন্য এগুলো করে, সো আমি এটা খুব গায়ে লাগি না, বাট আই নো হু আই এম। আমার এগুলো গায়ে লাগে না, কিন্তু আপনার এখানে আজকে বলতে হলো এই জন্যই যে সাধারণ কিছু মানুষের মধ্যে একটা যে কনসেপশন তৈরি হয়েছে, সিনিয়র সাংবাদিক মানে হচ্ছে যে ওরা কিছু জানে না। ও আমি একজনকে বলতে দেখলাম এরা এমন সব বয়ান তৈরি করে, ভুল তথ্য দেয়, অমুক তমুক। ভাই আমি আমার জীবন, আমি অন্যের কথা দায়িত্ব নেব না। আমার জীবনে জ্ঞাতসারে আমি কোনো ভুল তথ্য দিই নাই। আমার একটা তথ্য নিয়ে ইউনুসের 2 দালাল এবং প্যারিসে পলাতক পাখি বীর্যে জন্ম নেওয়া এক ইউটিউবার, সে এটা নিয়ে বিরাট একটা আর্টিকেল করেছে। আনিস আলমগীর বলেছিল যে 2 কোটি আওয়ামী লীগ গৃহহারা, এটা নিয়ে বিরাট কাহিনী বানিয়েছে। এরা রোহিঙ্গা বা শরণার্থী এবং ইন্টারনালি ডিসপ্লেস পিপল কি সেই সংজ্ঞাটুকু জানে না। ইন্টারনালি ডিসপ্লেস পিপল আজ 1 কোটি 1.5 কোটি 2 কোটি পর্যন্ত তো ছিল, এবং এখনো তো আছে। আমি আওয়ামী লীগ করে এই জন্য বাড়িতে যেতে পারে না, এরা অন্য জায়গায় বাড়ি বাড়ি করেছে। ঢাকার লোক সিলেটে আছে, সিলেটের লোক ঢাকায় আছে, এরকম সারা বাংলাদেশে আছে। আমার পরিবার থেকে 2 জন ব্যক্তি বাইরে চলে গেছে, দেশের বাইরে চলে গেছে। তো আমি আর কাকে উদাহরণ দেব? তো আমি এটা হচ্ছে যে আপনার তথ্য নিয়ে আপনি চ্যালেঞ্জ করতে পারেন, তারা তথ্য নিয়ে চ্যালেঞ্জ করছে, তারা করুক, কিন্তু অজ্ঞাতসারে করেছে। এখন আপনার অভিমত নিয়ে তার কেন চুলকানি লাগবে? আপনার অভিমত আপনার অভিমত। সে যে ইউনুসের চাটতেছে কিংবা অন্য কারো যে চাটাচাটি করে, সেটা নিয়ে তো আমার মাথা ব্যথা নাই, তুই চাট, তোর চাটতে ভালো লাগে। কিন্তু আমার অভিমত নিয়ে তোর কেন সমস্যা রে ভাই? আমার অভিমত তো আমার অভিমত। এবং এই জন্যই বলি যে সিনিয়র সাংবাদিক, এই যে কথাটা বললেন গত সপ্তাহে, আমি আমি কিন্তু এটা বরাবরই যারা প্রেজেন্টার তাদেরকে বলি, ভাই এই এই কি ধরনের আমি এটা ব্যবহার করি না। এবং গত সপ্তাহে চ্যানেল 24 এর একটা টক শোতে আমি আর আজিজ ভাই ছিলাম। আমাকে যখন এই নামে পরিচয় করে দিল সিনিয়র সাংবাদিক, 2জনই আমরা সিনিয়র সাংবাদিক, তখন আমি বললাম যে ভাই সিনিয়র সাংবাদিকটা আপনারা ইউজ করেন না, কারণ এটা আমাকে, আমি আমি নিজে ইউজ করি না, আমাকে এটা দিয়েন না। কারণ এটা এই উগ্র গোষ্ঠী, মৌলবাদী গুপ্ত জামাতিরা এটাকে ভিন্ন অর্থে ব্যবহার করছে। এবং কিন্তু তাই বলে আমি বলছি না যে আমি সিনিয়র সাংবাদিক না, আমি অবশ্যই সিনিয়র সাংবাদিক। এবং আজিজ ভাইকে বললাম, উনিও অবশ্যই সিনিয়র সাংবাদিক, উনি একটা পত্রিকার এডিটর, আমি একটা পত্রিকার এডিটর ছিলাম। তো আমরা সিনিয়র সাংবাদিক না তো জাতি সিনিয়র সাংবাদিক কে? সিনিয়র সাংবাদিক রাস্তায় বেকার ঘোরাঘুরি করে অন্য প্রফেশনে চলে যাওয়া, আলু পটল ব্যবসা করছে ওরা, যেটা আগে বলছিলাম মডেল সাপ্লাই দেয় ওরা। ওরা তো সিনিয়র সাংবাদিক না, ওরা তো সাংবাদিক পরিচয় দিতে পারবে না। ওদের তো লজ্জা থাকা উচিত, সাংবাদিক পরিচয় দিয়ে টক শোতে যায়। এবং আপনাকেও গালাগালি করছে এটা নিয়ে। আপনাকে আমি কি বলবো? আপনি জার্নালিজম করেছেন, এত বছর ধরে জার্নালিজম করছেন, এতগুলো প্রতিষ্ঠানের আপনি বড় দায়িত্ব পালন করেছেন, হেড অফ নিউজ ছিলেন, এবং আপনি সাংবাদিকতা করে এসেছেন। ভাই আমরা তো বাই চয়েস সাংবাদিক হয়েছি, তোদের মতো বাই চান্স তো সাংবাদিক হই নাই, বাই চান্স তো সাংবাদিক হতে আসি নাই। যাই হোক, এখন এই জিনিসটা কি আমি মানে বলার চেষ্টা করি অনেকবার। ভাই দেখেন, আমি সাংবাদিকতা তো অনেকগুলো আপনার শাখা আছে। আমি এটাও একজনকে বলছিলাম, ভাই সাংবাদিকদের মধ্যে একটা ফ্রিল্যান্স জার্নালিস্ট বলে একটা ব্যাপার আছে। আমি বিভিন্ন পত্রিকায় কলম লিখছি, তাই না? তো এখন আমাকে চাকরি করতে হবে, চাকরি তো আমি তো একসময় অবসরে যাব, এবং আমি তো পরিণত বয়সে অবসর নিয়েছি, অবসর বয়সে হয়েছে। কারণ অবসর কেন নিলাম, অথবা এখন কেন চাকরি করছি না, এই জন্য আমি সাংবাদিক নিজেকে বলতে ভাইকে আমি বলি আপনাকে, আমার যেটা মনে হয় ওনারা আসলে এই লোকগুলোকে ভয় পায়, এবং এই লোকগুলো বিভিন্ন লজিকে ওরা কোনো জবাব দিতে পারে না। এখন যদি বলেন না, গ্রামে একটা প্রবাদ আছে, তোমার সঙ্গে পারলাম না, তোমার লাউ গাছ ছিঁড়ে ফেলে না। কারণ আমার সঙ্গে আর্গুমেন্টে পারে না, তো যে এটা যাও আর নিজেদের ব্যাপার নিয়ে এত আলোচনা করি না। আমরা বরং এখন একটু আপনার কন্টেম্পোরারি ইস্যুগুলোতে যাই। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, গত 2 দিন ধরে আমাদের দেশে এই এইচএসসি পরীক্ষা, বন্যার পানি, বৃষ্টির পানি জমে যাওয়া এবং মানে পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল, এগুলো নিয়ে একটা লঙ্কা কাণ্ড মোটামুটি চলছে। এটা নিয়ে ডিটেল বলার কিছু নেই। এখানে কি দেখছেন আপনি? মন্ত্রীর ভূমিকা, স্টুডেন্টদের ভূমিকা, আন্দোলনের ভূমিকা, সব মিলিয়ে আপনি কি দেখছেন? আমি এখানে উস্কানি দেখছি। এই ছেলেগুলোকে এক ধরনের উস্কানি দেওয়া হয়েছে, তাদেরকে আবার বোঝানো যাচ্ছে না। এবং একটা একটা
এটা এটা কি বলবো, স্পয়েলড সোসাইটি, স্পয়েলড জেনারেশন আমরা তৈরি করছি। আমরা তো পরীক্ষা দিয়েছি, আমাদের সময় কি পরীক্ষা থেকে ডিসরাপশন হয় না? হয়েছে, কিন্তু সেখানে কি হয়েছে, এখন মাসটা বেশি দূরে হয়ে গেছে। আমাদের সময় মার্চের মধ্যে পরীক্ষা হয়ে যেত আবহাওয়াকে চিন্তা করেই, জানুয়ারি থেকে মার্চের মধ্যে পরীক্ষা হতো। এখন এটা জুলাইতে হচ্ছে, জুলাইতে একটা বৃষ্টির সময়। এটা এক ধরনের বেকুবি হচ্ছে যে জুলাইতে আপনারা বারবার এই সময়টাতে কেন পরীক্ষা নিয়ে আসতেছেন। বাট নানা কারণে, যেহেতু বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ ছিল, নানা কারণে শিক্ষা পিছিয়েছে, জুলাই এসছে। তো যেটা করা দরকার ছিল যে এই বন্যার মধ্যে যে পরীক্ষাগুলো আপনার নিয়ে তারা, এটা অমানবিক, এটা এটা মেনে নেওয়া যায় না। হাঁটু পানিতে এই দিয়ে ছেলেরা এই পরীক্ষা কেন্দ্রে যাবে, মেয়েরা পরীক্ষা কেন্দ্রে যায় পরীক্ষা দিচ্ছে। ভাই আমার তো এই কাপড় নিয়ে তো অস্বস্তি বোধ করে, আমি তো এক মিনিটও বসতে পারবো না। এটা এই ছেলে মেয়েরা তো পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা তো একটা হেলা হেলা ফেলার বিষয় না। তো এটা এটা সিরিয়াসলি নেওয়া উচিত ছিল, এবং মন্ত্রী এটা সিরিয়াসলি নেন নাই। বা উনি যদিও বলছেন যে না, আমি আমি অন্যদের সাথে আলাপ করেছি, আমার তো শুধু একা দায়িত্ব ছিল না, সেটা ওনার সাফাই হতে পারে। কিন্তু আমি পরবর্তীতে যেটা শুনলাম যে তারা এটা বাতিল করেছে, চিটং বোর্ডের সঙ্গে এটা সমন্বয় করে এটা পরীক্ষা নেবে। তো সেটাতে আমার মনে হয় যে আপত্তি করার তো খুব বেশি কিছু নাই। যেগুলা যেগুলো পরীক্ষা ভালো হয় নাই, যেগুলাতে বৃষ্টিপাত ছিল, সেগুলো পরবর্তীতে এটা হতে পারে। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে এক ধরনের উস্কানি এদের মধ্যে আছে। বিশেষ করে আমি এনসিপির নেতা নেত্রীদের বক্তৃতায় দেখতে পাচ্ছি যে এই ছেলেগুলোকে, ইয়াং জেনারেশন গুলোকে উস্কানি দেওয়া হচ্ছে। এবং ইয়েতে ইভেন প্রধানমন্ত্রীকে পর্যন্ত কটাক্ষ করে কথা বলছে। তো মানে শিক্ষামন্ত্রী তো নগণ্য বিষয়। তো এই যে জিনিসটা, আমার মনে হচ্ছে প্রত্যেকটা ইস্যু নিয়ে আমরা এই খেলাখেলি ভালো না। এটা এই জেনারেশনটাকে নষ্ট করার কোনো মানে হয় না। কারণ এই এই ইন্টারমিডিয়েট একটা জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ না, ভীষণ গুরুত্বপূর্ণ। এটা একটা মাইলস্টোন। আপনি আপনি কোন দিকে যাবেন, আপনার একটা দিক নির্দেশনা। এটা কোথায়, আপনি ইন্টারমিডিয়েট রেজাল্টের উপর নির্ভর করছে, আপনি ইউনিভার্সিটিতে যাবেন, কোথায় যাবেন, নাকি বেকার হবেন, সবকিছুর উপর নির্ভর করছে, না বিদেশ যাবেন। যে এমন একটা পরীক্ষাকে হেলায় ফেলায় করে এবং এটার পেছনে রাজনৈতিক ইন্ধন যোগানো আমার মনে হয় ঠিক হচ্ছে না। আওয়ামী লীগকেও আমি দেখি যে সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের লোকজনও এটা তো মৌন সমর্থন আছে ছেলেদের এই উগ্র দিকে। বা তারা তারা অন্যভাবে বলে, তারা বলে যে ইউনুস যে এই সোসাইটি, এই শিশুগুলোকে নষ্ট করে গেছিল, তখন তো আপনারা কিছু বলেন নাই। তারা ওই জুলাইয়ের আন্দোলনকে ইঙ্গিত করতে চায়। আমি বললাম যে ভাই, জুলাই আন্দোলন আর এটাকে, দুইটাকে এক করে আর এখন দেখেন না। কারণ এটা, বা জুলাইতে যদি ভুল করেও থাকে কেউ আপনাদের দৃষ্টিতে, তো এই ভুল এখন আবার হতে দেবেন কেন? এখন তো এটা হওয়া উচিত না। এখানে আপনি আরেকটা জিনিস খেয়াল করেছেন, এই যে আমাদের যারা স্টুডেন্ট যারা আছে, অথবা স্টুডেন্টের মতো যারা দেখতে, মানে ওই বয়সী, তাদের মুখের ভাষা, আচার আচরণ, এখানেও কিন্তু আমার কাছে খুবই, আমি কিন্তু আতঙ্কিত আমাদের নেক্সট জেনারেশনকে নিয়ে। তাদের এর কেমন শিক্ষা? আজকে দেখলাম যে একটা ছেলে একজন বয়স্ক লোককে লাফি দিচ্ছে। আপনি এটা ছবি আসছে কিনা আপনার কাছে, আপনি দেখছেন কিনা জানি না। আমি তো দেখছি শিক্ষকের উপর চেয়ার মারছে। শিক্ষক, কেন? এগুলো এগুলো হচ্ছে অবক্ষয়। থ্যাঙ্কস গড যে আমি এখন শিক্ষকতা অলমোস্ট ছেড়ে দিয়েছি। কারণ এই এই জেনারেশন যদি হয় আমাদের ছাত্র, ওনাদেরকে কি শিক্ষা দেব? হ্যাঁ। এবং আমার এই বুড়া বুড়া বয়সের আবার ইয়েগুলা, এক ব্যারিস্টারকে দেখে বলছে আমার জীবনে কোনো কৃতজ্ঞতা নাই শিক্ষকদের উপর। তো এরা এরা কি দিবে? এদের কাছে থাকেও তো এরাই তো উস্কানি দাতা। যে আমার কোনো কৃতজ্ঞতা নাই শিক্ষকের উপর, আপনার কোনো কৃতজ্ঞতা নাই, তার মানে আপনি অকৃতজ্ঞ। আপনার শিক্ষা জীবনে যে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত যে নিয়ে গেছে, কেউ না কেউ 2 পয়সার উপকার হলেও তো আপনাকে করেছে। আপনি যখন বলেন যে না আমার কোনো ইয়ে নাই, তার মানে হচ্ছে যে এই জেনারেশনকে উস্কিয়ে দেওয়া যে শিক্ষকদের উপর তোমার কৃতজ্ঞতাবোধের কিছু নাই। এরা টুলস, এরা তুমি টাকা দিচ্ছ তাই পড়াচ্ছে, তা তো না। শিক্ষকতা এমন একটা পেশা, যেটা যেটা নিজেকে ভাইরাল করার পেশা না। এটা হচ্ছে এমন একটা পেশা, যে লৌকিক পেশা, যেটাতে আমি আমি সাধারণ মানুষ, আমি সাধারণভাবে চলছি, আমার এই স্টুডেন্ট, আমি তাদেরকে শিক্ষা দেব। আমার চাকচিক্য নয়, আমার অন্য জীবনে আমি যেতে চাচ্ছি না। এই যে আপোষ করা, নিজের সাথে যে আপোষ করা, এই এই যে মহান যে জিনিসটা, আপনি এটার প্রতি তো সারা জীবন কৃতজ্ঞ থাকতে হবে। যে লোকটা অন্য কিছু হতে পারতো, কিন্তু সে শিক্ষকতা বেছে নিয়েছে। সে ক্লাসে ফার্স্ট বয় ছিল,
সে কি অন্য কিছু করতে পারতো না? সে শিক্ষকতা কেন বেছে নিল যেখানে আমি কোনো দামই আমি নেই? এই প্রসঙ্গে আপনি একটা ছোট্ট, যদিও একটু প্রাসঙ্গিক না তবু বলি। আমি ওই দিন দেখলাম যে ইটিভির একটা টক শোতে আমাদের একজন মানে ভদ্রলোক, খুবই পরিচিত মুখ, উনি বলছেন যে ওনার নাকি ওনার শিক্ষকদের প্রতি কোনো ধরনের কৃতজ্ঞতা নাই। ওনার যারা শিক্ষক ছিলেন তাদের কারোর প্রতি ওনার কোনো কৃতজ্ঞতা নাই। তো না, এইটা আমি যদি তার সবাই কথাই বলছি। শোনে, আমি আমি তার কথাই বলছি, আমি ওটা ভাইরাল দেখেছি, তার ক্লিপ দেখেছি। হ্যাঁ, এবং এটা কি ধরনের অসভ্যতা যে যে বলে যে আমার কোনো কৃতজ্ঞতা কৃতজ্ঞতা না থাকলেও চুপ করে থাকেন না, কিন্তু আপনি উস্কে দিচ্ছেন কেন শিক্ষকদের প্রতি অসৎ আচরণ করার জন্য? সো আমরা দেখতে পাচ্ছি এগুলো 5 আগস্টের ফল। 5 আগস্টের পরে এই যে বিকৃত মস্তিষ্ক কিছু ব্যক্তি মিডিয়াতে এসে এবং এই সমস্ত উদ্ভট বয়ান দেওয়া শুরু করেছে। এক ইডিয়েট আমাকে বলে যে আনিস আলমগীর কোথাকার সাংবাদিক, কোথায় চাকরি করেন, বিদেশ থেকে টাকা পান, খাবি যাবি। ওই ছাগল কবিরকে আমি জিজ্ঞেস করি, তুমি ধানমন্ডিতে কিভাবে থাকো? আমি ধানমন্ডিতে আমার বাড়ি আছে, সেটা নিয়ে কথা বলছে, আমার নাকি ভাড়া আছে, বাড়িটা কোথায় আমি এটা খুঁজে পাইলাম না। এখন সে ধানমন্ডিতে কিভাবে থাকে, বেকার উকিল, যার 2 পয়সা দাম নাই? এই কোশ্চেনটা কে করবে? এটা এটা তো নয়। এরা এরা যেটা করছে, মুক্তিযুদ্ধকে গালি দিচ্ছে। আপনি দেখেন, ওই ছাগল কবির বলে 16ই ডিসেম্বরকে আমি মানি না। আরো একজন বেকার ব্যারিস্টার, সেও বলে যে 16ই ডিসেম্বরকে আমরা স্বাধীনতা এই বিজয় দিবস মানি না। তো মানিস না তো এই দেশে থাকিস কেন? তারপরে বলে 3 লক্ষ বিহারি মেরেছে মুক্তিযোদ্ধারা, বঙ্গবন্ধু গাদ্দার, বঙ্গবন্ধু স্বাধীনতা চায় নাই, আরো কি কি জানি। মানে প্রতিদিন অসভ্যতার চরম সীমাতে মুক্তিযুদ্ধকে হেয় করে করে। এবং টেলিভিশন গুলো এই সমস্ত ছাগলদের ডেকে এনে টকশো করে এবং তাদের টিআরপি বাড়ায়। এবং এদের এই ছাগলদের সাথে আবার বসতে বলে আমাদেরকে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক করতে হবে। আমি মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক করার কি আছে? এটা প্রতিষ্ঠিত সত্য। ছাগলদের সঙ্গে বসে এই মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে হবে কেন? টেলিভিশন গুলো যে এই ডেলিভারেটলি এগুলো করছে, এগুলো দেখার কিছু নাই। টেলিভিশন গুলো জুলাইকেও পচাচ্ছে, একদল লোক জুলাইকেও অপমান করছে ওরা অনেকের দৃষ্টিতে। কেন করছে? কারণ এই ধরনের ছাগলদের জবাব দিতে হলে তাই দিতে হবে, কারণ এই ছাগলগুলো 24 দিয়ে 71কে মুছে দিতে চাচ্ছে। আপনি যখন 24 দিয়ে 71কে মুছে দিতে চান, তখন 71-এর লোকদের তো দায়িত্ব পড়ে এটা নিয়ে কথা বলার। 24 নিয়ে যে রঙ্গ তামাশা করছেন, 24 নিয়ে যে যে ব্যবসা শুরু করেছেন। আজকে একটা কার্টুন দেখেছিলাম, আমি গতকাল একটা কার্টুন দেখেছি আমি, মেহেদি আঁকা, নিউ এজ কার্টুনিস্ট, অসাধারণ একটা কার্টুন এঁকেছে। দেখা যাচ্ছে সেই, আপনি দেখেছেন কিনা জানি না, এই যে আবু সাইদের একটা কার্টুন, 2 হাত প্রসারিত করে দাঁড়ানো, নিচে আগুন জ্বলতেছে, দেশটা জ্বলতেছে, আর এক হাতে এই যে মব বাহিনী অত্যাচার অনাচার সেই চিত্র, আরেক হাতে লুটপাটের চিত্র, এবং মাঝখানে মৌলবাদীরা উকি দিচ্ছে। এই যে একটা 2 বছর যাওয়ার পর বাংলাদেশ যে কি পেয়েছে, একটা কার্টুনে পুরোটাই তুলে ধরতে চেয়েছিল। কিন্তু এই কার্টুন গুলো কেন হচ্ছে তাহলে? তার মানে হচ্ছে যে এই জুলাইকে কারা অপমান করছে? জুলাইকে অপমান করছে তারাই, যারা মুক্তিযুদ্ধকে হেয় করতে চাচ্ছে এবং যারা এই ধরনের বয়ান দিচ্ছে যে মুক্তিযুদ্ধ মানি না, বঙ্গবন্ধু মানি না, এবং জাতীয় সঙ্গীত বাজতে এরা বসে থাকে নির্লজ্জের মতো। যে দেশে জাতীয় সঙ্গীত বাজতে বসে থাকে, এরা নাকি আবার বুদ্ধিজীবী, এরা আবার টকশোতে যায় এবং এইগুলা রাষ্ট্র সহ্য করতেছে। আর জুলাই নিয়ে কিছু বললে বলতেছে এদের জিপ কেটে দাও। জিপ কেটে কিভাবে দেবেন? কারণ আপনি জুলাই নিয়ে বলার জন্য তো এগুলোই তৈরি করছেন, এবং জুলাইকে তো অপমান এদের দ্বারাই করতেছেন আপনি। এগুলো এদেরকে দেখার পর এরা যদি জুলাইয়ের পোস্টার বয় হয়, এরা যদি জুলাইয়ের পোস্টার বয় হয়ে 71কে এইভাবে অপমান করে, তো তাহলে 71 বিশ্বাসী লোকজন জুলাইকে কিভাবে নেবে? জুলাইকে কিভাবে শ্রদ্ধা করবে? এই জায়গায় তো একটা বিরাট বিভক্তি তৈরি করছে এরা। জি। আমি অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আহ, যে প্রশ্নটা করতে চাই, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি একটা কথা বলেছেন যে তার সরকার কোনো ধরনের চরম পন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না। প্রধানমন্ত্রীর মুখ থেকে এ ধরনের কথা আসা মানে নিশ্চয়ই কি এ ধরনের কোনো আশঙ্কা তৈরি হয়েছে দেশে, নাকি উনি এটা কেন বলেন বলে আপনার মনে হয়? কিছুটা উগ্র রাজনীতির তো আবির্ভাব হয়েছে, যে মব সংস্কৃতির পাশাপাশি যেটা ইউনূস চালু করে দিয়ে গেছে, যেভাবে আপনার জেলখানা থেকে যেভাবে উগ্রবাদী লোকদেরকে বের করে দিয়েছে নির্বিচারে, তারা তাদের এখন কিছু অ্যাক্টিভিটিস, আমি স্পেসিফিক বলবো না, তাদের কিছু অ্যাক্টিভিটিস, তাদের এই যে কলমা পতাকা মিছিল,
এবং তাদের কথাবার্তা, তাদের হুমকি, এগুলো তো রাষ্ট্রের জন্য এক ধরনের বরং চরম একটা মানে প্যারেশানির বিষয় হয়ে যাবে। এবং নন অ্যাক্টর এগুলো যারা আছে তাদেরকে কিভাবে রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে, এখন তো রাষ্ট্রের এটা দায়িত্ব হয়ে যায়। কারণ এই রাষ্ট্র তো শুধু নিজে নিজে সবকিছু করতে পারে না, তার নিয়ন্ত্রণ, তার উপর দৃষ্টি বহির্বিশ্বের এবং এটাও আছে। এবং এই ধরনের উগ্রপন্থা যদি বেড়ে যায় দেশের মধ্যে, ব্যবসা বিনিয়োগ এমনিতে তো 12টা বেজে আছে মব সংস্কৃতির জন্য, ইউনূস যেটা চালু করে দিয়ে গেছে, তো কেউ বিনিয়োগ করছে না, দেশের মধ্যে কোনো বিনিয়োগ নাই, চাকরি হারা লক্ষ লক্ষ লোক। তো এইভাবে যদি হতে থাকে তাহলে তো বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। প্রধানমন্ত্রী যদি এই বিষয়ে বিশেষ দৃষ্টি দিবেন বলেন এবং সংসদে দাঁড়িয়ে বলেন, তাহলে তো আমরা এটাকে সাধুবাদ জানাই। জি, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আনিস আলমগীরের স্ট্রেট কাট কথাবার্তা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ওনার নিজের যে ফেসবুক পেজে যখন পোস্ট দেন কোনো বিষয়ে, নিচে লেখা থাকে আউটস্পোকেন আনিস আলমগীর। তো ওনার এই লেখার সঙ্গে ওনার বক্তব্যে নিশ্চয়ই আপনি মিল খুঁজে পাবেন। আমার পেজটা ফলো করতে বলেন। আপনার এই সানসে আমি